জনগণের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। ঘাটি বাসারে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা গার্ড অব অনারে শ্রদ্ধা নিবেদন। এবং ছুটির দিনের বাজারে পেঁয়াজের সাথে বাড়ল আদা রসুনের ঝাঁজ, 400 ছাড়ালো সোনালী মুরগির দাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে তাজনু বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবন মান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। চাকরির পিছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজস্ব 9.05 একর জমি দিয়ে এবং অনলাইনে 200 টাকা চাঁদা পরিশোধ করে সমিতির উপদেষ্টা হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করতে চান তিনি। সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। পেনশন স্কিম এবং সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বঙ্গবন্ধু কন্যার আশা, তরুণরা চাকরির পিছনে না ছুটে হয়ে উঠবেন এক একজন উদ্যোক্তা। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং নিজের কাজ নিজে করতে পারে, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 1979 সালের 10 মে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বিশ্ববাসীর কাছে প্রথমবারের মতো পিতা হত্যার বিচারের দাবি তুলেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের কাছে তোলা সেই দাবি পরিণত হয়েছিল গণদাবিতে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ইন্ডেমনিটি অধ্যাদেশের বেড়াজালে বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল। 1975-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতা শেখ মুজিব হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর চাপা পড়েছিল স্বৈরশাসকের বন্দুকের মুখে। 1979 সালের 10 মে সুইডেনের স্টকহোমে বিশ্ব দরবারে প্রথমবারের মতো ওঠে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি। সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সম্মেলনে আর্দ্র ও উচ্চ কণ্ঠে পিতা হত্যার বিচার দাবি তোলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।
সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার পাঠানো বাণী পাঠ করেন শেখ রেহানা। বড় বোন শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখেন তিনি। এটাই ছিল কোনো রাজনৈতিক সমাবেশে শেখ রেহানার প্রথম বক্তব্য রাখা। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনি সর্বপ্রথম ৭৫-এর কলঙ্কজনক ও অমানবিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। নির্বাসনে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ভারতে শরণার্থীর মতো অসহায়। তারই নির্দেশে ছোট বোন শেখ রেহানা প্রবাসে প্রথম উচ্চারণ করেন পিতৃহত্যার বিচার। শেখ রেহানার আবেগঘন বক্তব্য সে অনুষ্ঠানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি করেছিল। হলভর্তি প্রবাসী বাঙালি নারী পুরুষ এবং বিদেশি রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য ও সাংবাদিক পিন পতন নীরবতায় তার বক্তব্য শোনেন। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে দুই বোন আবেদন জানিয়েছিলেন বিশ্ববিবেক ও বিশ্ব মানবতার কাছে। একক দাবি একদিন গণদাবিতে পরিণত হয়। ১৯৯৬ সালের ১২ই নভেম্বর সেই দাবির ধারাবাহিকতায় বাতিল হয় কালো আইন ইনডেমনিটি। ২০১০ সালে খুনিদের ফাঁসির রায় কার্যকরে কলঙ্কমুক্ত হয় বাঙালি জাতি। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মোহাম্মদ আসিম জাওয়াদকে গার্ড অব অনার প্রদান করা হয়। ৩ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জে। আহমদ বাবুর প্রতিবেদন। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ইয়াক-১ বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ আনা হয় ঘাঁটি বাসার জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। ৩ বাহিনীর সদস্যরা ছাড়াও বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বিমান বাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। নৌবাহিনী প্রধানের পক্ষে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ছেলের জন্য সবার কাছে দোয়া চান। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। আনুষ্ঠানিকতা শেষে মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছে বাজারের দিকে। ছুটির দিনের বাজারে পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আদা রসুনের ঝাঁজ। সোনালী মুরগি ৪০০ ছাড়িয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০-এ। হালিতে ৫ টাকা বেড়েছে ডিমের দাম। বাজারে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ছুটির দিনের বাজার, পণ্যের দাম গুনে ঘাম ঝরছে ক্রেতার। একটি পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। মুরগির বাজার ঈদের পর থেকেই অস্থিতিশীল। ব্রয়লার মুরগি ২২০ টাকা আর সোনালী মুরগির দাম ৪০০ টাকা ছাড়িয়েছে। ডিমও হালিতে ৫ টাকা বেড়েছে। কক মুরগি হয়ে গেছে ৪০০-৪২০ টাকা, যে মুরগি ছিল ২৮০-৩০০ টাকা রমজান মাসে। ব্রয়লার ছিল ১৮০ টাকা, এখন হয়ে গেছে ২৩০ টাকা। মানুষ কি কিনবে, কি খাবে? পাকিস্তানি মুরগি অনেক কেজি ৪০০ টাকা আর ব্রয়লার মুরগি অনেক ২২০ টাকা কেজি। সংকট না থাকার পরেও অকারণে বাড়ছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে বেশ কিছু মশলার দামও। ঈদের পরে এমন আপনার পেঁয়াজ ১ কেজি ১০ টাকা বাড়ছে,
আপনার আদাতে আছে 20 থেকে 30 টাকা বাড়ছে, রসুনে 20 টাকা 30 টাকা বাড়ছে। আগে থেকেই মাছের বাজার অস্থির, দাম বাড়াতে অজুহাতের শেষ নাই বিক্রেতাদের। আর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকছে 2000 টাকার উপরে। নদীতে নতুন পানি পড়লে নদীতে কোনো মাছ থাকে না, শুধু ইলিশ মাছই থাকে। আর এই বছর ইলিশ মাছটা কম থাকে না, অন্য মাছের দাম একটু বেশি। আর সব লোক শ্বাসের মাছ না থাকলে তো আমরা খাইতে পারতাম না। সবজির সরবরাহ স্বাভাবিক, তারপরও 50 থেকে 60 টাকার নিচে সবজি পাওয়া মুশকিল। বাজারে সবগুলাই সবজির দাম প্রায় 50-60-এর নিচে না। সবগুলাই সবজি মনে করেন 60 টাকা, 50 টাকা, 70 টাকা। পণ্যের দামে বেড়েছে ক্রেতার অস্বস্তি, বাধ্য হয়ে কাটছাঁট করতে হচ্ছে বাজেট। আমাদের যতটুকু চিন্তা ভাবনা থাকে যে আজকে আমরা এই সব জিনিসপত্র নিয়ে বাসায় ফিরবো, সেটা আসলে আমরা নিতে পারি না। তখন দেখা যাচ্ছে কিছু কমাইতে হচ্ছে, কিছু বাদ দিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। মাঝে মাঝে পেপারে বা খবরে লেখা যেটা কমছে, বাট আমরা বাজারে এটা প্রভাব পাই না। যেভাবে জিনিসের দাম বাড়তেছে, ইনকাম তো বাড়তেছে না, স্যালারি তো বাড়তেছে না, আসলেই কষ্ট হচ্ছে সব ধরনের মানুষের জন্য। পণ্য মূল্যের লাগাম টানতে কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। খামারে কোরাল চাষের সাফল্য, আধুনিক প্রযুক্তির ব্যবহারে মৎস্য খাতে সমৃদ্ধির নতুন আশা। আবার আমন্ত্রণ আপনাদের সঙ্গে 2:21 সংবাদ। কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে খামারে কোরাল বা ভেটকি চাষে সফল উদ্যোক্তারা। বেশি ওজনের বাড়তি মাছের উৎপাদনে মৎস্য সম্পদের সমৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরাও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মৎস্য অধিদপ্তরের সহায়তায় টেকনাফের ঝিমংখালীতে খামারে কোরাল চাষ করছে এটিআই অ্যাকোয়া ফার্ম। আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারে বাড়ছে মাছটির উৎপাদন। হ্যাচারিতে 21 দিন আর পুকুরে হাপা পর্যায়ে 30 দিন নার্সিংয়ের পর 6 মাসের মূল পর্যায়ে পুকুরে চাষে বেড়েছে কোরালের উৎপাদন। আকার ও ওজনও হয়েছে আগের চেয়ে 1 কেজি বেশি। এখানে ছাড়াও আরো 2-1 জায়গায় খুলনাতে সাতক্ষীরায়ও পাইলটিং হচ্ছে। সবগুলি নলেজ একসাথে এনে কিভাবে আমরা সাধারণ কৃষকদের উৎসাহিত করতে পারি, তাদেরকে প্রণোদিত করতে পারি, এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। উৎপাদিত মাছের প্রবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও আশাব্যঞ্জক। এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড় সাইজের মাছ হয়। এটা আমাদের ডোমেস্টিক কনজাম্পশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। পাইলটিং প্রকল্পটির সফলতায় সন্তুষ্ট মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানুষের ধারণাই ছিল না কোরাল মাছ পুকুরে চাষ করা যাবে, কিন্তু এখন এটা বাস্তবে এটা প্রমাণ হইল এবং এটাকে আমরা সম্প্রসারণ করব। খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে। তো আমরা এগুলো আরেকটু পর্যালোচনা করব কিভাবে খামারিদের হাতে আমরা এটা দেওয়া যায় যাতে তারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভজনক হতে পারে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু মৎস্য প্রজাতির চাষ বাড়াতে আরও পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ভিন্ন ভিন্ন এলাকায় এক এক ধরনের কৃষি পণ্যের প্রধান খাদ্য হয়েছে, যাকে বলে স্টেপল ফুড। সেই হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খায় ভুট্টা, পরের অবস্থানে ধান ও গম। স্টেপল ফুডের বৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন মফিউর রহমান। আজ দেখবেন প্রথম পর্ব। প্রায় 15,000 বছর আগে আধুনিক হোমোসেপিয়েন্স বা বর্তমান মানুষের আত্মপ্রকাশ। তবে এই সভ্যতার শুরুতেই তারা কৃষিজীবী ছিল না। প্রশ্ন, তাহলে তারা কি খেত? শতাব্দীর পর শতাব্দী পূর্বসূরীদের মতো তারাও কি শিকারে ব্যস্ত থেকেছে? গবেষণা বলছে 2 লাখ বছর আগে হোমোসেপিয়েন্সদের উদ্ভব হলেও পূর্বসূরীদের মতোই তারা বনে বাদারে কাটিয়েছে। বুদ্ধির বিকাশের বেশ পরে তারা আবিষ্কার করে কৃষিকাজের। এরও আগে প্রায় 18 লাখ বছর পূর্বে হোমোসেপিয়েন্সদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস গোষ্ঠী আগুন আবিষ্কার করে। খ্রিস্টপূর্ব প্রায় 6000 বছর আগে মানুষের আয়ত্তে আসে চাষাবাদ। শুরু হয় কৃষি বিপ্লব। ফলে শিকার ও বন্য ফলমূল সংগ্রহ থেকে বেরিয়ে এসে মানুষ গড়ে তোলে নতুন এক সভ্যতা। মানুষ যখন বীজ আবিষ্কার করলো, সিড আবিষ্কার করলো, তখন তারা প্ল্যান ওয়েতে তাদের মতো করে গাছপালা লাগানো শুরু করলো। তখন তারা নিজের খাবার জন্য বন জঙ্গলে তাদের যেতে হতো না। কৃষি বিপ্লবের ফলে মানুষ চাষ করতে শুরু করে ধান, গম, ভুট্টা সহ নানা ফসল। ক্রমশ এসব হয়ে ওঠে মানবের প্রধান খাবার বা স্টেপল ফুড।
আমাদের পেট ভরার জন্য যে খাবারটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হই সেই খাবারটাকে আমরা বলছি স্টেপল। এখন এই যে স্টেপল, এটা এক এক দেশে এক এক রকম খাবার। পৃথিবীর সব মানুষের খাদ্যাভ্যাস হিসেব করলে দেখা যায় ভুট্টার উপর নির্ভরশীল প্রায় 19% মানুষ। এর পরের অবস্থানে রয়েছে ধান, প্রায় 16.5% মানুষ ভাত, আর 15% নির্ভরশীল গমের ওপর। এছাড়াও স্টেপল ফুডের তালিকায় রয়েছে কাসাভা, সয়াবিন, আলু, কলাসহ অন্যান্য দ্রব্য। ভৌগোলিকভাবে যে ক্রপ যে এলাকায় ভালো হয়, যে ফসলগুলো, সেই এলাকার মানুষ সেই ফসলকে স্টেপল ফুড হিসেবে চিন্তা করে। যেমন আমরা যদি বাংলাদেশ চিন্তা করি, আমরা রাইস, ইন্ডিয়া চিন্তা করে মেজর অংশ রাইস। মানুষের দৈনন্দিন চাহিদার 50% বেশি পূরণ হয় স্টেপল ফুড থেকে। বাকিটা আসে শাকসবজি, মাছ, মাংস, ফলমূল সহ অন্যান্য খাদ্যবস্তু হতে। সব ধরনের খাবার যদি খায় তাহলে একটা মানুষ তার প্রতিদিন যা খাদ্য চাহিদা বা পুষ্টি চাহিদা সেটা পূরণ হবে। ধারাবাহিক খাদ্য বা স্টেপল ফুড নির্দিষ্ট হলেও অনেক দেশেই ঋতুভিত্তিক ফসল হয়ে ওঠে স্টেপল ফুড, এমন দাবি গবেষকদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি কার্ড পেয়েছেন 184 জন ব্যবসায়ী ও রপ্তানিকারক। রাজধানীর একটি হোটেলে সিআইপি কার্ড প্রদান করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সিআইপি কার্ড পান ফারদিন অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম এবং স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার মাসুক সহ 184 জন। শেষ করছে দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। ঘাটি বাসারে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা, গার্ড অফ অনারে শ্রদ্ধা নিবেদন। ছুটির দিনের বাজারে পেঁয়াজের সাথে বাড়ল আদা, রসুনের ঝাঁজ, 400 ছাড়ালো সোনালী মুরগির দাম। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন, facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।